নমস্কার। খবরদার কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। আর এখন বলতেই হবে, কারণ রাজ্য বিধানসভা চলছে। রাজ্য বিধানসভায় শুধু কথা বলাই হচ্ছে, কাজও হচ্ছে কথা বলার মাঝে মাঝে। জনগণ কতটুকু উপকৃত হচ্ছে না হচ্ছে সেটা জনগণ বুঝবেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, বাজেট অধিবেশন চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন, এবং এই অধিবেশন নিয়ে নানা কথা হচ্ছে। প্রথমেই বলে রাখি, আমরা যে আলোচনাটা করব সম্পূর্ণ আমাদের মতামত দেব, কাউকে আঘাত করার জন্য নয়, এবং কোনো রকম আইনের বাইরে গিয়েও আমরা কথা বলবো না। যা শুনেছি, যা প্রকাশিত হয়েছে তার মাঝেই আমরা বলবো। বেশ কিছু ভিডিও বেরিয়ে এসেছে, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলবো, সেইগুলি আমরা কিন্তু যাচাই করিনি। তাই আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে রাজ্য বিধানসভা কেমন চলছে। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন হলো, এই বাজেট অধিবেশন আমরা কিভাবে দেখছি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। রাজনৈতিক বিশেষজ্ঞ বলবো অত্যন্ত ভালো বলেন, শুধু রাজনীতি না, যে কোনো বিষয়ের ওপর খুব ভালো বলেন। বিষয়ভিত্তিক আলোচনাতে আমরা অত্যন্ত সমৃদ্ধ হই যাকে সামনে রেখে। প্রদীপ্ত রায় আমার বাঁ দিকে বসেছেন। প্রদীপ্তবাবুকে আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপর আমাদের অল্পক্ষণ সময় দিয়েছেন। প্রদীপবাবু, আমাদের যে এই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলছে, বাজেট দিয়ে দেওয়া হলো, দফাওয়ারি আলোচনা হবার কথা, হচ্ছেও কিছু কিছু, কেমন দেখছেন? প্রথম কথা হচ্ছে, কথাটা বলবো কাদের আঙ্গিক থেকে, জনগণের আঙ্গিক থেকে যদি বলি, তাহলে বিষয়টা হচ্ছে এই যে বাজেটগুলো যে পাস হয় প্রতি বছর, জনগণ কিন্তু বাস্তবতার সঙ্গে বা তার প্রতি উদাসীন থাকে। কারণ আমরা জানি যে বাজেট প্রতি বছর একটু একটু করে বাড়ে, কারণ তার প্রধান কারণ হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এবারের বাজেটও 27,500 কোটি টাকা থেকে বেড়ে 32,400 কত কোটি টাকা হয়েছে। এই যে বৃদ্ধিটা হয়েছে তার প্রধান কারণটা হচ্ছে আসলে মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি, যে কারণে সব খাতেই কিছু কিছু বেড়েছে একদম। কিন্তু রাজ্যে নিজস্ব আয় তো বেশি কিছু নেই, মাত্র 15% সম্ভবত রাজ্যে নিজস্ব আয় থাকে, আর 85% হচ্ছে বিভিন্ন যে কেন্দ্রীয় ওই নিজের পার্ট যেটা আছে ট্যাক্সের, সেন্ট্রাল ট্যাক্সের যা মানে রাজ্যের যে অংশটা আছে সেটা, আর তাছাড়া কিছু গ্র্যান্ট যেগুলো আছে, সেন্ট্রাল মিনিস্ট্রি গ্র্যান্ট আছে, সেগুলি দিয়েই বাজেটটা তৈরি করা হয়। এবং সেখানে আমরা দেখবো যে আসলে বাজেটের 54% বেতন দিতে চলে যায়, আর বাকি 46% দিয়ে বাজেটের এর মধ্যে কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকে। গত বছর 6,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল, এবছর ঠিক কত আমার এখনো জানা নেই, আমরা ডিটেইল জানতে পারবো। 7,000 সামথিং হয়েছে। ওইটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতি হয়েছে, তার জন্য পরিমাণটা বেড়ে গেছে। কিন্তু বাস্তবতা দেখা যায়, যেটা আমরা দেখি যে বাজেটটা করা হয় তার ইমপ্লিমেন্টেশনটা কি হয় সেটা কিন্তু আমরা জানি না। পরের বছর আবার নতুন বাজেট তৈরি হয়ে যায়, এবং বাজেটে আলোচনা হয়, সমালোচনা হয়, শাসক পক্ষ থেকে বাজেটকে এপ্রিসিয়েট করে মিছিল বেরোয়, আর বিরোধীরা তো অবশ্যই বিরোধিতা করে। মোট কথা হচ্ছে সামগ্রিক বাজেটের প্রতি মানুষ উদাসীন এই কারণে যে বাজেট তৈরি করা এবং বাজেট ইমপ্লিমেন্টেশনের মধ্যে এত ফারাক থাকে যে মানুষের জীবনে তার কোনো পরিবর্তন হয় না। তো এটাই হচ্ছে আজকে যে ত্রিপুরার বাজেট অধিবেশন হচ্ছে, সেটাও তো দিন কমে গেছে। আগে বাজেট অধিবেশন হতো কতদিন সমানে হতো, এখন মাত্র 7 দিন সম্ভবত বাজেটের অধিবেশন। একটু বেড়েছে, আগেরটার থেকে একটু বেড়েছে, কিন্তু আসলে গুরুত্ব কতটা দেয়, একটাই বন্ধ চলবে, তার মধ্যে ছুটি আছে, শনি রবিবার হবে না। তো আসলে গুরুত্ব কতটা দেওয়া হয়, মানে সরকার পক্ষ বাজেটকে যে গুরুত্ব দিয়ে কতটা আলোচনা করেন, সেটা একটা বড় প্রশ্ন। তারাও জানেন যে আসলে বাজেটটা তৈরি করতে হয় একটা স্ট্যাচুটরি ওয়ার্ক, তার জন্য বাজেটটা তৈরি করা হচ্ছে, এবং সেই বাজেট ইমপ্লিমেন্টেশন কি হবে সেটা আমরা আগের থেকেই বুঝতে পারি। আবার আমরা 26-25, 26-27 নতুন বাজেট দেখতে পাই। আচ্ছা, এই পুনরাবৃত্তি চলছে। একটা ব্যাপার এই জায়গায় আপনার কথাটা রেস ধরে বলি, যে এই বাজেটটা কতটুকু ইমপ্লিমেন্ট হলো সেটা মানুষও জানতে পারছে না, বা সরকার পক্ষ থেকে মানে বাজেট বক্তৃতার ভেতরেও সেটা প্রায় অনুল্লেখিত থাকে। কমিটেড এক্সপেন্ডিচার যেটা থাকে সেটা তো করতেই হয়, এটা থাকে। কমিটেড এক্সপেন্ডিচার থেকে বলে আমাদের যে এক্সপেন্ডিচারটা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা, সেটা দেখা যাচ্ছে মানে বাজেট রিভাইজড বাজেটে কমে যাচ্ছে, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত সেটাও কমে যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলি আছে। আমি যে জিনিসটার দিকে বলতে চাইছি, যে বাজেটটা যেদিন দেয়
তার একদিন পরে বাজেট দিয়ে গত বছরের বাজেটে আপনি কি কি করলেন বা কি কি পারলেন না, সব পারবেন না, বা কি কি করার ইচ্ছে ছিল আপনি পারলেন না, এটার যদি ব্যাখ্যা দিয়ে একদিন অর্থমন্ত্রী নিতেন তাহলে কি জনগণ অনেক বেশি ইকুইপড তো না, অনেক বেশি জানতে পারতো। আসল কথা হচ্ছে এটা তো সম্ভব নয়, কারণ হচ্ছে কখনই কোনো শাসক পক্ষে যারা থাকে তারা চাইবে না যে এক্সপোজার গুলি হোক, ফলে কখনই সেটা করবে না। সেখানে বিরোধী পক্ষের ভূমিকা হচ্ছে বিরাট। বিরোধী পক্ষই সেটা ময়দানে নামাতে পারে বিষয়টা, কিন্তু বিরোধীরা যদি সেই রোলটা না রাখে, সেই ভূমিকাটা না রাখে, তাহলে শাসকের বয়ে গেছে সেটা করার জন্য। কারণ শাসক পক্ষ জানে যে দুর্বল দিকগুলো কোনগুলো। এই যে তথ্যগুলো দেওয়া হয়, তথ্যের অসঙ্গতিগুলি যদি আমরা ধরি, তাহলেই বুঝবো যে যে তথ্য বা সাফল্যের যে মানে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, বাস্তবত সেটা হয় না। আমি বিভিন্ন জায়গায় সার্ভে করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন যে রিপোর্টগুলি তৈরি করা হয় সেগুলি হচ্ছে অনেক ক্ষেত্রে কাল্পনিক রিপোর্ট তৈরি হয়, কেউ তাদেরকে চ্যালেঞ্জ করছে না, এমনকি বিরোধী পক্ষ সেভাবে চ্যালেঞ্জ করছে না। যখন রিপোর্টগুলো পেশ করা হয়, মানুষের ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে পরিসংখ্যানগুলি দেওয়া হয় তার বেশিরভাগই কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে যাচাই করে দেখেছি যে বাস্তবত সেটা মেলে না। যেমন ধরুন একটা উদাহরণ দিতে পারি, যেমন শিক্ষা খাতে যেটা আছে যে এই যে 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতি হয়েছে, এটা কি সরকারি যে লিস্ট আছে শিক্ষকদের সেখান থেকে কি 10,323 কে সত্যিই বাতিল করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে গতকাল মুখ্যমন্ত্রী মানে যিনি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন 3,600 কতজন শিক্ষকের পদ খালি আছে, আর 4,500 কতজনকে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে গত 7 বছরে অনেকে রিটায়ারমেন্টে গেছেন, এদিকে 10,323 চাকরিও চলে গেছে। তো যতজন রিটায়ারমেন্টে গেছেন এবং যতজনের চাকরি চলে গেছে সেটা তো হিসেব করি, আর যতজন চাকরি পেয়েছে সেটাও হিসেব করি, তাহলে মাত্র 3,600 সামথিং ভ্যাকেন্ট থাকার কথা নয়, আর অনেক বেশি পোস্ট ভ্যাকেন্ট থাকার কথা। এই যে অসঙ্গতিগুলো সেগুলো নিয়ে কিন্তু সেভাবে আলোচনা হয় না, বিধানসভাতে আলোচনা হয় না। যখন রিপোর্টগুলো পেশ করা হয় আসলে প্রস্তুতির অভাব থাকে, বিরোধী পক্ষের প্রস্তুতির অভাব থাকে। আগে এরকমটা ছিল না, এখন দেখা যাচ্ছে যে মানে বিধানসভার সদস্যদের প্রস্তুতির খুব অভাব থাকে। তাহলে এটার বেশি একটা মানে স্বাভাবিক প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই যে বিরোধী পক্ষ বলছে, সরকার পক্ষ বলছেন বাজেটের পক্ষে, আপনি বললেন যে বাজেটের পক্ষে সরকার পক্ষ বলবে, বিরোধী পক্ষ তার বিরোধিতা করবে, এই যে মানে গত বাঁধা বিরোধিতা করা বা পক্ষে বলা, এটা সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করে? প্রভাবিত করে না। কারণ হচ্ছে কি, আসলে ধরুন বিধানসভায় বিরোধী পক্ষের জোটটা কিন্তু দাঁড়ায় ময়দানে তাদের শক্তির উপর। আজকে বিরোধী পক্ষের সদস্য সংখ্যা খুব কম, এটা একটা বড় বিষয়। যদি 35-25 হতো বা 33-27 হতো, তাহলে যে জোট থাকতো মানে বিধানসভা অধিবেশনে, সেই জোটটা 10 বা 13 দিয়ে হয় না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে ময়দানে ধারাবাহিক আন্দোলন যদি না থাকে। 23 নির্বাচনের পরে কিন্তু আমরা সংখ্যাটা ছিল, হ্যাঁ 23 নির্বাচনের পরে বিরোধী পক্ষ কিন্তু 27 ছিল, হ্যাঁ 27 ছিল। সেটা অ্যাকচুয়ালি 27 তো আসলে সেই তো 24 ক্যারেটের গোল নয়, এই 27-এর মধ্যে 14 তো আসলে সরকার পক্ষ খাদ মেশানো, তো সেটা তো আর হিসেব করে লাভ নেই, সেই হিসাব করে লাভ নেই। কিন্তু বাস্তবত যেটা হচ্ছে 10 বা 13 চেয়ে বড় বিষয় হচ্ছে আসলে বিরোধী পক্ষে যারা আছে তারা যদি ময়দানে ধারাবাহিকভাবে থাকে তাহলে সেই জোটটাই কিন্তু বিধানসভায় প্রতিফলিত হবে। মানুষ কিন্তু যখন বুঝবে যে না আমাদেরই কথা বলছে এরা, আমাদের হয়ে আন্দোলন করছে, নিয়মিত আন্দোলন করছে, প্রেস মিট করে নয়, বা একদিনের প্রতীকী ধর্মঘট বা হরতাল বা ওই যে মানে ধর্ণা দিয়ে নয়, পথ অবরোধ করে নয়, স্মারকলিপি পেশ করে নয়, ধারাবাহিকভাবে আন্দোলন করার ব্যাপারটা যদি থাকে তখনই কিন্তু মানুষ বুঝে তাদের তারই ইস্যুগুলি বিধানসভায় উঠবে এবং সেখানে মানুষের একটা সাপোর্ট আসবে। বাইরে থেকে জনগণের সাপোর্ট যদি না থাকে সেভাবে, তাহলে কিন্তু বিধানসভায় এই 7 দিন 8 দিন 10 দিনের অধিবেশনে সেখানে কথা বলে আমাদের কথা বলতে দিচ্ছে না, আমরা কথা তুলছি, এই সমস্ত অভিযোগগুলি কাগজে আমরা দেখতে পাই, আমরা মিডিয়াতে দেখতে পাই, কিন্তু জনগণের মধ্যে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট শেষ পর্যন্ত করে না। ঠিক। এই মুহূর্তে একটা জিনিসের খুব মিল পাওয়া যাচ্ছে যে আমাদের এই রাজ্যের বিধানসভার যিনি বিরোধী দলনেতা তিনিও অভিযোগ করেছেন তাকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না, আবার পার্লামেন্টের যে বিরোধী দলনেতা তিনিও বক্তব্য রাখছেন তাকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। এই মিলটা দেখা যাচ্ছে। এই যে এতে বিধানসভা এবং লোকসভার মর্যাদা কতটা রক্ষিত হচ্ছে? আসলে মর্যাদা নিয়ে মাথা ঘামালে তো মর্যাদা রক্ষিত হচ্ছে কিনা তার আমরা যাচাই করতে পারি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে লোকসভা বিধানসভাগুলো বসানো হচ্ছে, অধিবেশনগুলি বসানো হচ্ছে কিছু পাস করে নেওয়ার জন্য, কিছু বিল পাস করে নাম আসতে, তো এটা নাম কস্তে বসানো হচ্ছে। কারণ এখন শাসন ব্যবস্থাটা এই জায়গায় চলে গেছে যে সরকার এবং রাষ্ট্র একীভূত হয়ে গেছে।
বিগত 10-12 বছরে যেটা হয়েছে যে সরকার আর রাষ্ট্রের মধ্যে কোনো পৃথকীকরণ নেই। যারা সরকারে আসীন হচ্ছে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে যাচ্ছে। আগে বিষয়টা সেরকম ছিল না, জরুরি অবস্থার সময় কিছুটা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা আরো গুরুতর আকার ধারণ করেছে। যে এই যে সরকারের যে মানে যারা আসীন হচ্ছে তারা দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর মোটামুটি পূর্ণ কর্তৃত্ব নিয়ে নিচ্ছে এবং তাদেরই লোকজন সেখানে বসছে। ফলে দেখা যাচ্ছে কি আসলে এই যে অধিবেশনগুলো কার্যত সেখানে নাম কাওয়াস্তে ওই জন্যই হয়ে যাচ্ছে, কারণ সামগ্রিকভাবে যদি রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি আমার কবজায় চলে আসে তাহলে আমার বিধানসভায় কি হচ্ছে বা লোকসভায় কি বিরোধিতা হচ্ছে সেটাকে আমার তোয়াক্কা না করলেও চলে। কারণ আমি তো সবটাই করতে পারছি, অর্ডিন্যান্স আমি সবকিছু পাস করে দিতে পারছি এবং আমি যেটা বলছি সেটাই আইন। তো এক্ষেত্রে কি হচ্ছে যে আলোচনার বিষয়গুলি পরিসরগুলি কমে আসছে, বিরোধীদের কথা বলতে তার পরিসরগুলি কমে আসছে। এমনিতে আপাত দৃষ্টিতে দেখা যাবে যে লোকসভাতে 234টা আসন আছে বিরোধীদের ইন্ডিয়া জোটের, কিন্তু বাস্তবত কিন্তু সেটা নেই। কারণ ইন্ডিয়া জোট কিন্তু আসলে একক মানে যৌথভাবে কিন্তু কখনোই লড়াই করেনি বা এখনো করছে না, সেখানেও বহুদা বিভক্ত আছে এবং রাজ্যের ভেস্টেড ইন্টারেস্ট আছে। সেই ভেস্টেড ইন্টারেস্টে দেখা যায় কেউ কোনো ইস্যুতে বিরোধিতা করে, আবার কেউ ওয়াক আউট করে বা কেউ চুপচাপ থাকে, নিরপেক্ষ অবস্থান নেয়। ফলে এই দিয়ে কিন্তু আসলে একটা জোটবদ্ধ আন্দোলন তৈরি করা যায় না। সবচেয়ে বড় কথা, জনগণকে যদি সামিল না করা যায়, জনগণ ইন্ডিয়া জোট কি খায় না মাথায় দেয় সেটাই কিন্তু ভালো করে বোঝে না। যার যা স্টেটে তারা নিজেদের মতো লড়াই করছে। বিধানসভা ইলেকশনে যখন আসে তখন এরা আলাদা আলাদা লড়াই করে, তাদের কোনো কমন মিনিমাম এজেন্ডা নেই। তো সেক্ষেত্রে আসলে কাগজে পত্রে যেটা আছে বা মিডিয়াতে যেটাকে INDIA জোট বলা হচ্ছে, বাস্তবত জনগণের মধ্যে কিন্তু তার প্রভাব কিন্তু খুব একটা নেই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্যের বিরোধী দলনেতা যেটা বললেন যে ওনাকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না, এটা যদি এবং সময় ধরেও উনি বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন, সময় ধরে বলেছেন, ওনাকে কত মিনিট যাওয়ার পরে বাধা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। ধরে নিলাম উনি তার যে সময়, নির্ধারিত সময়, সেটা উনি অতিক্রম করেছেন বা কাছাকাছি চলে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে 10-15 মিনিট যদি ওনাকে অতিরিক্ত বলতে দেওয়া হয় তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ায়? মানুষের কথাই বলবে। 1 নম্বর হচ্ছে এখন রেওয়াজি হয়ে গেছে বিরোধীকে বলতে দেওয়া হবে না, নানাভাবে পরিকল্পনা করা হবে। আইনের বিভিন্ন ফাঁকফোকর ধরে দেখা যাবে যে আসলে বিরোধীকে বলার পরিসর কমিয়ে দেওয়া হবে। বিরোধী সরকার পক্ষ পিটান দেওয়ার একটা অভ্যাস নাকি সেটা করতে পারে, এবং সেটা করে যদি পার পাওয়া যায় তাহলে সেটা করবে না কেন, বিষয়টা হচ্ছে এরকম। এবং দেখা গেছে যে এমনিতে বাজারে পত্রপত্রিকা বলা হয়েছে তোমাকে প্রচুর সময় দেওয়া হয়েছে কিন্তু সেটাকে উনি কাজে লাগাতে পারেননি, এরকম বলা হচ্ছে। সে নানা অ্যাঙ্গেল থেকে কথা বলবে, আমি সেই বিষয়ে যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিরোধীদের যে শক্তি, তাদের যে সম্মিলিত শক্তি, সেটার একটা ঘাটতি তো আছেই। একা বিরোধী দলনেতা কত বলবেন? ডিস্ট্রিবিউশন যেটা আছে, কথার ডিস্ট্রিবিউশন, বিষয়ের ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে কি হচ্ছে মানে কম্পিটেন্ট আজকে এরকম কিন্তু প্রতিনিধি কমে যাচ্ছে। বিধানসভায় যারা যাচ্ছে নির্বাচিত হয়ে তাদের মধ্যে সেই গুণমানের অভাব আছে। ভালো করে স্টাডি করা, ওয়ার্কআউট করে যাওয়া, তারপর মানুষের সঙ্গে মিশে তাদের থেকে বিষয়গুলি তুলে নিয়ে আসা। ট্রেজারি বেঞ্চও আছে, বিরোধী বেঞ্চও আছে, কারণ এইভাবেই চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু বিধানসভা বা লোকসভার অধিবেশনগুলি গুরুত্ব দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যারা বক্তব্য তাদের বক্তব্যগুলির প্রভাব কমে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা উদাসীনতা আসছে। এবং এবার যেহেতু চলে যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি শাসক পক্ষে যারা থাকে তাদের তত দায়িত্ব নেই কথা বলার, কারণ শাসক পক্ষেই আছে, তারা সরকার পক্ষে, বিরোধী পক্ষের দায়িত্ব অনেক বেশি। কিন্তু এই জায়গাটাতে যদি আপনি একটু ইয়ে করেন, মানে আমাদের একটু আলোকপাত করেন যে এই জায়গায় বিরোধী পক্ষ, কারণ সোমনাথ চ্যাটার্জিও বলেছেন, এর আগে অনেক অধ্যক্ষরাই বলেছেন যে বিধানসভা সবসময় মানে ফ্লোরটা হচ্ছে বিধানসভার যে জায়গাটা, সেটা বিরোধী পক্ষের জন্য, এটা সরকার পক্ষের প্রয়োজনে ব্যবহার করে সরকার পক্ষ হওয়া উচিত। এই যে জায়গায় বিরোধী পক্ষ কথা বলতে পারছে না, এই অভিযোগটা, এর পরিপ্রেক্ষিতে তাহলে তো এটা আলটিমেটলি তো সরকার পক্ষের খুব একটা লাভ হচ্ছে না, ক্ষতি রাজনীতি না ক্ষতি হচ্ছে না, হয়তো বোঝা যাচ্ছে না যে মানে নির্বাচনগুলি খুব হাস্যকর পর্যায়ে নির্বাচন হচ্ছে, চলে যাচ্ছে। আজকে ধরুন বক্সনগরে যে ইলেকশন হয়েছে, 66% সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্রে 90%-এর বেশি আসন পেয়ে একটি হিন্দুত্ববাদী দল জয়লাভ করেছে এবং তাতে কোনো অসুবিধা হয়নি। আমি দেখেছি মানে ন্যাশনাল চ্যানেলেও এটাকে বড় করে হাইলাইট করা হয়েছে যে এখানে এরা এত বিশাল পার্সেন্টেজ জিতেছে, কিন্তু সেখানে আসলে নির্বাচনের নামে কি হয়েছে
সেটা নিয়ে কিন্তু সর্বভারতের মাধ্যম মাথা ঘামায়নি, এবং সেটা ময়দানেও কিন্তু বিরোধী পক্ষ নিয়ে যেতে পারেনি। একটা প্রেস মিট করে বলে দেওয়া হয়েছে 1 মাঘে শীত যায় না, কিন্তু আরো তো অনেক মাস চলে গেল, কিন্তু সেখানে কিন্তু তার প্রতিরোধ কিছু হয়নি। এবং আবার যদি ইলেকশন হয় আবার এরকমই হবে, প্রতিটি উপনির্বাচন সেরকমই হবে। এবং আমরা বসে থাকি অপেক্ষা করে যে বিধানসভা নির্বাচন কবে আসবে, তখন কেন্দ্রীয় বাহিনী আসবে, এসে তারপর মূল নির্বাচনে এসে নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় প্রশ্ন হচ্ছে, গোটা মেশিনারিটা যদি শাসক পক্ষ দখল করে রাখে, সেখানে কেন্দ্রীয় বাহিনী তো শাসক পক্ষেরই না। এটা তো একটা দিক, এটা আলটিমেটলি তো সরকার পক্ষের অসুবিধা হয়। মানে ধরুন সবটা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সব কিছু স্বাভাবিক আছে, সেই ক্ষেত্রে সরকারের তো চোখ বিরোধী পক্ষ হওয়া উচিত, সেটা কি ব্যবহার করতে পারছে না? এটা কিন্তু বাস্তবত যেটা হয়, সরকারকে বাধ্য করার বিষয় থাকে। এখন যা পরিস্থিতি হয়েছে, জনগণের মধ্য থেকে প্রবল চাপ যদি তৈরি হয়, তাহলেই কিন্তু রাষ্ট্র তথা সরকারে আসীন ক্ষমতাসীন দল বাধ্য হয় একটা গণতান্ত্রিক বাতাবরণকে মেনে নিতে। তার আগে কিন্তু ওরা কখনোই চাইবে না। আজকে সারা পৃথিবী জুড়ে যে রাজ কায়েম হয়েছে, কেউ ফেসিজম বলে, কেউ স্বৈরতান্ত্রিকতা বলে, কেউ একনায়কতন্ত্র বলে, যেভাবে বিশ্লেষণ করুক, মোট কথা হচ্ছে গণতন্ত্রের যে মানে স্বাভাবিক রূপ, যেটা সেই গণতন্ত্রের স্বাভাবিক রূপটা কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। এবং সব জায়গায় বিরোধী মতকে দমন করা হচ্ছে। এটার প্রতিফলন বিধানসভা, প্রতিফলন সারা পৃথিবী থেকে আসছে আমাদের দেশে, সেখান থেকে আসছে আমাদের রাজ্যে। বিধানসভা, রাজনীতিটা যে অর্থনীতিকে সেবা করার জন্য হচ্ছে, সেই অর্থনীতি হচ্ছে একচেটিয়াকরণকে আরো বেশি একচেটিয়ার দিকে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতে চাই যে আস্তে আস্তে ফেসিজমের দিকে সারা পৃথিবী জুড়ে। তো এখন সেই অবস্থায় দাঁড়িয়ে সারা পৃথিবীর রাজনীতির ইম্প্যাক্ট আমাদের দেশে পড়বে, এবং আমাদের দেশের রাজনীতির ইম্প্যাক্ট আমাদের রাজ্যেও পড়বে। কারণ হচ্ছে কি, আজকে যেটা হচ্ছে ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, যে ইঞ্জিনই বলা হোক, মোট কথা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ তো সীমিত, এবং সীমিত বরাদ্দের উপরই বাজেট তৈরি করতে, তার উপরই বাজেট অধিবেশন হবে। সেখানে আমরা যদি বলি যে আরো বেশি চাকরি দিতে হবে, আরো বেশি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে, তার জন্য তো অর্থের দরকার। সেই অর্থের যোগান যদি না থাকে, তাহলে চাকরি দেওয়ার যে দাবি তোলা হোক না কেন, সেটা ফলপ্রসূ হবে না। ডেভেলপমেন্টের দাবি বা ভাতার যে দাবি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে দাবি আছে, তারপরে যে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদেরকে একটা পলিসির মধ্যে নিয়ে আসা, জুটবদ্ধ করা, তাদের সিকিউরিটি বাড়ানো, লাইফ সিকিউরিটি বাড়ানো, রোজগার সিকিউরিটি বাড়ানো, এই যে ওয়েলফেয়ার স্কিমগুলি বাস্তবতা দিতে গেলে দেখা যাবে যে প্রচুর অর্থের প্রয়োজন। এই যে ঘাটতিটা দেখানো হচ্ছে বা ইত্যাদি, অর্থের প্রয়োজনের জন্যই তো। আপনি ডবল ইঞ্জিন বললেন, এখন ট্রিপল ইঞ্জিনও বলা যেতে পারে। এই ডবল ইঞ্জিনের পরিপ্রেক্ষিতে মানে কেন্দ্রীয় সরকার যারা রাজ্য সরকার, তারা সেই জন্যই তো আক্ষরিক অর্থে এটা একটা নামকরণ হয়ে গিয়েছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনের পরিপ্রেক্ষিতে তো আর্থিক সংকট থাকার কথা না, এটা কি কেন্দ্রীয় সরকার থেকেই আর্থিক সংকট দেখা দিচ্ছে? হচ্ছে কি, কেন আমেরিকা, চীন বা রাশিয়াতে যারা মানে অনেক জায়গা আছে যেখানে তেমন ফসল উৎপাদন হয় না, মানুষ যারা থাকে তাদের উৎপাদনশীলতার দিকে তারা যেতে পারছে না, কারণ নানা রকম ভৌগোলিক কারণ আছে তার পেছনে, রাজনৈতিক কারণ আছে, ভৌগোলিক কারণ আছে। ত্রিপুরা হচ্ছে ল্যান্ড লক, মানে 3 দিকে বাংলাদেশ। তো ত্রিপুরা মতো রাজ্যে উৎপাদনশীলতার বিকাশ ঘটানো ভারতবর্ষের অন্যান্য সেক্টর থেকে অনেক বেশি কঠিন, ফলে এখানে কেন্দ্রীয় সাহায্য করতেই হবে। যতক্ষণ না ক্রস বর্ডার ট্রেডিং এর ডেভেলপমেন্ট না হয়, ক্রস বর্ডার সার্ভিস সেক্টরের ডেভেলপমেন্ট না হয়, ততদিন পর্যন্ত কিন্তু ত্রিপুরা অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। কারণ ত্রিপুরা হচ্ছে 10,477 বর্গ কিলোমিটার এরিয়া, তার মধ্যে 835 বর্গ কিলোমিটার বর্ডার, বাংলাদেশ বর্ডার। তো সেখানে দেখা যাচ্ছে কি, ক্রস বর্ডার স্মাগলিংটাকে যদি ক্রস বর্ডার ট্রেডিং এ যদি রূপান্তরিত না করা যায়, না হলে কিন্তু ত্রিপুরার মানে অর্থনীতির বিকাশ সম্ভব নয়। এবং যতদিন না এটা করা সম্ভব, ততদিন পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সাহায্য দরকার, এবং কেন্দ্রীয় সাহায্য আরো বেশি বাড়াতে হবে। বহুবার বলা সত্ত্বেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় সাহায্য বাড়ছে না। এখন একটা মজার বিষয় হচ্ছে যে 50 লক্ষ কোটি টাকার যে বাজেট করা হয়েছে, আবার ইউনিয়ন বাজেট করা হয়েছে, 34 লক্ষ কোটি টাকার কিন্তু হচ্ছে যোগান আসবে, 16 লক্ষ কোটি টাকার হচ্ছে ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট থাকছে। তো এই যে 16 লক্ষ কোটি টাকার ডেফিসিট বাজেট যেটা করা হয়েছে, এই 16 লক্ষ কোটি টাকা কোথা থেকে আসবে? এবং প্রতি বছর কিন্তু এই ঘাটতিটা থেকে যাচ্ছে, এই ঘাটতি কিন্তু পূরণ হয় না। এবং মজার বিষয় হচ্ছে এই যে বিভিন্ন যে এনপিএ করা হয়েছে গত 7 বছরে, সেটার পরিমাণ হচ্ছে 16 লক্ষ কোটি টাকা। অর্থাৎ যেটা রাইট অফ করে দেওয়া হয়েছে, ব্যাংক লোন রাইট অফ করা হয়েছে। মোট কথা হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে 100 বা 200টা ফ্যামিলিকে যত বেনিফিট দেওয়া হয়, ভারতবর্ষের 100 কোটি লোককে সেই বেনিফিট দেওয়া হয় না, তার চেয়ে বেশি বেনিফিট দেওয়া হয় 100 থেকে 200টা পরিবারকে। এই জন্য 16 লক্ষ কোটি টাকা হচ্ছে রাইট অফ করা হয়েছে। এখন এই বিষয়গুলির উপর দাঁড়িয়ে আছে আসলে
এই যে ঘাটতিটা, এই জন্যই হচ্ছে সাধারণ মানুষের জন্য যোগান আসছে না, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য যোগান আসছে না। বলে ইঞ্জিন যাই হোক এই ঝামেলাটা থেকে ইঞ্জিন দিয়ে কিছু হবে না, কারণ এই যোগানটা আসতে গেলে এই যে অসাম্যটা, এই যে মানে অন্যায়গুলো, এগুলোকে যদি বন্ধ না করা যায়, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যত বড় ইঞ্জিন আসলে যে পলিসির ব্যাপার, এখানে কোনো কৌশল নয়, নীতির প্রশ্ন আছে। তো কৌশল পাল্টে কিছু হবে না, নীতিটাই যদি এরকম থাকে, নীতিটাই যদি জনবিরোধী থাকে, মানে সাধারণ মানুষের বিরোধী থাকে। এই অবস্থায় বিধানসভায় যদি আমরা যখন দাবি করব যে আরো বেশি চাকরি দিতে হবে, দাবির জন্য সেটা করা যায়, কিন্তু এই দাবিটা কিন্তু ফলপ্রসূ হওয়ার জন্য আসলে দাবিটা করা, দাবিটা তো জনগণকে আরো বেশি করে মানে মোবিলাইজ করানোর জন্য। অনেক দাবি আমরা করতে পারি, এখানে চাকরির দাবি করতে পারি, কিন্তু চাকরির দাবি সার্বিকভাবে এই সিস্টেমে কিন্তু সম্ভব নয়। এই সিস্টেম সম্ভব করতে গেলে নীতি পরিবর্তন করতে লাগবে। এই নীতির প্রশ্নে যে লড়াই বা আন্দোলনটা, সেখানে বিরোধীদের কিন্তু খামতি আছে। আচ্ছা, এই জায়গাতে মানে আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের সময় শেষ হচ্ছে। এই মুহূর্তে আপনি রাজনৈতিক পরিবেশ যেভাবে বললেন, এই রাজনৈতিক পরিবেশে তো একটা হতাশার জায়গা রয়েছে, বুঝলাম। এই কারণেই কি এই মুহূর্তে আমাদের এই রাজনৈতিক আবেশের ভেতরে কোনো মেধাবী ছাত্রছাত্রীরা আসার উৎসাহ দেখাচ্ছে না? এতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর কি তারাও আস্থা হারিয়ে ফেলছে? এটা কি একটা সংকট? মেধাবী ছাত্ররা রাজনীতিতে আসছে না ওটা ঠিক না, ওরা দাবার ভরে হচ্ছে, তারা ব্যবহৃত হচ্ছে, মেধাবীরা ব্যবহৃত হচ্ছে। কারণ মেধাবীরা তো বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছে, বড় বড় প্যাকেজে চাকরি করছে ওরা। মেধাবীরা তো অনেক প্রাইভেট সেক্টরে ডাক্তারি করছে, মেধাবীরা আমলা হচ্ছে, প্রশাসনে আছে, এগুলি সবই তো রাজনীতিরই অংশ। বলে আমরা যদি প্রত্যক্ষ রাজনীতির কথা বলি, তাহলে বলবো যে মেধাবীরা প্রত্যক্ষ রাজনীতি আসছে না, কিন্তু পরোক্ষ রাজনীতিতে ব্যাপকভাবে এটা ব্যবহৃত হচ্ছে। কেউ সচেতনভাবে ব্যবহৃত হচ্ছে, কেউ অবচেতনে বা অচেতনভাবে ব্যবহৃত হচ্ছে। তো সেই ক্ষেত্রে মেধাবীদের আসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতির যে একটা কদর্য রূপ বর্তমানে আমরা দেখতে পাই। মানে রাজনীতির মধ্যে সততার যে অভাব, প্রচন্ড দুর্নীতি এবং বিভিন্ন যে মানে কুকথার সমস্ত যে কাজকর্ম চলে, তো এগুলির প্রতি বীতশ্রদ্ধা একটা বিষয় আছে। ফলে মেধাবীদের ক্ষেত্রে এই মুহূর্তে রাজনীতিতে আসা খুব মুশকিল। কিন্তু জন আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখবো মেধাবীরা কিন্তু বিভিন্ন সময় সামিল হয়। যেমন আমরা আরজিকর মুভমেন্টে দেখেছি মেধাবীরা সামিল হয়েছে, যাদবপুরে মুভমেন্টে দেখেছি, জেএনইউ মুভমেন্টে দেখেছি মেধাবীরাই কিন্তু সামিল হয়েছে। এখনো সারা পৃথিবীর টপ ক্লাস যে ইউনিভার্সিটি গুলো আছে তার মধ্যে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি আছে, জেএনইউ আছে, জওহরলাল ইউনিভার্সিটি আছে, ওয়ারেঙ্গেল ইউনিভার্সিটি আছে। এখানে কিন্তু আমরা দেখবো যে কিন্তু মেধাবীরা কিন্তু আন্দোলনে আসে, লড়াইয়ে আসে, এবং অবধারিতভাবে যেটা আমি বলবো যে বামপন্থা, যেটা বামপন্থী আন্দোলন, যেটা দল নির্বিশেষে, মানে সংসদীয় দল নির্বিশেষে আমি বলতে চাইছি, বামপন্থী আন্দোলন যেটা, সেই বিষয়টা কিন্তু মেধাবীদের মধ্যে এখনো আছে। এবং এখনো এটা দেখা যাবে যে আজকে যারা শাসন ক্ষমতায় আছে সর্বভারতীয় ক্ষেত্রে, ভারত রাষ্ট্রের সরকারে যারা আসীন আছে, মেধাবীদের সংখ্যা কিন্তু তাদের মধ্যে খুব বেশি নেই। আসলে তারা মেধাবীদের ব্যবহার করছে, কিন্তু প্রত্যক্ষ রাজনীতি কিন্তু মেধাবীরা খুব বেশি নেই। আর মেধাবী যারা আছে, যারা সত্যি যারা মানে মুভমেন্টে আছে, এজিটেশনে আছে, তারা কিন্তু বাম রাজনীতির সঙ্গেই আছে। বাম রাজনীতির কোনো বিকল্প নেই। মানুষের রাজনীতি করতে গেলে ডেমোক্রেসির পক্ষে একটা সমস্যা আসতে পারে। ডেমোক্রেসির সমস্যা কেন? ডেমোক্রেসি ব্যাপারটা কি আসলে? আমরা যদি শুধুমাত্র যদি আমরা ভোট ব্যবস্থার মধ্যে ডেমোক্রেসিকে আটকে রাখি, তাহলে আমাদের কিন্তু একটা চক্কর খেতে হবে ওই বিষয়টার মধ্যে। শুধুমাত্র আমরা যদি হিসেব করি যে ইলেকশনে জেতা যাবে কিনা, একটা মিটিং হলো, মিছিল হলো, একটা সমাবেশ হলো, সমাবেশে 2 লক্ষ লোক সমাবেশে আসার সঙ্গে সঙ্গে আমরা হিসেব করতে বসলাম ভোটের বাক্সে তার এফেক্ট করবে কিনা। যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে, সিপিএম এর ক্ষেত্রে, বামফ্রন্টের সমস্যা হচ্ছে। যখনই ব্রিগেডে বড় সমাবেশ হচ্ছে তখন হিসেব করতে বসে এবার ভোট বাড়বে, কিন্তু পরে দেখা যায় ভোট যখন হয় তখন 4.5%। এর কারণ হচ্ছে কি, মানুষকে শুধুমাত্র ভোটের বাক্সে হিসেব করে চিন্তা করে মোবিলাইজ করলে হবে না, মানুষকে সচেতন আন্দোলনের দিকে যেতে হবে। আজকে যে বাইনারি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, হিন্দু মুসলমান বাইনারি হয়ে গেছে। এর থেকে মানুষকে বের করে নিয়ে আসতে, মানুষের প্রকৃত যে সমস্যাগুলো আছে, যে শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, কর্মসংস্থান হতে, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে মানুষের মধ্যে যদি আন্দোলন না করা হয়, তাহলে কিন্তু এই বাইনারির মধ্যেই মানুষ থাকবে। ত্রিপুরাও তো আমরা দেখতে পাবো ধারাবাহিকভাবে কিন্তু আন্দোলন হচ্ছে না, মানুষের কিন্তু সমস্যা আছে। যেমন দুর্নীতি, ধরুন, এই দুর্নীতি তো নানাভাবে হচ্ছে, কিন্তু প্রত্যক্ষভাবে যদি দুর্নীতি নিয়ে সরাসরি মুভমেন্ট এবং লাগাতার মুভমেন্ট করা যায়, তখনই কিন্তু তার এফেক্ট মানুষের মধ্যে হবে, তখনই তার এফেক্ট আমরা বিধানসভাতে দেখতে পাবো। কিন্তু বাস্তবে সেটা হয় না। দেখা যাচ্ছে বিভিন্ন সময় কোনো এক মন্ত্রীর বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ উঠলো, তারপর সেটাকে টেনে নিয়ে গেলেন, কেন টেনে নিয়ে যাওয়া হলো না? কোন একটা জায়গায় ব্রিজ ভেঙে পড়লো, কোন একটা জায়গায় হাসপাতাল তৈরি হতে গিয়ে হচ্ছে না, কোনো জায়গায় নিম্নমানের কাজ হচ্ছে, দুর্নীতির অভিযোগ উঠছে,
কিন্তু সুপারফিশিয়াল। আজকে যদি নিজস্ব ইন্টেলিজেন্স কাজ না করে, ভেতরে প্রশাসনের মধ্যে নিজস্ব ইন্টেলিজেন্স যদি কাজ না করে, বিশেষ তথ্য যদি তুলে নিয়ে না আসা যায়, শুধুমাত্র ওপর ওপর অভিযোগ দিয়ে হয় না, বাস্তবত সেটা হয় না। মানুষকে মোবিলাইজ করতে হবে। যেমন বোফোর্স নিয়ে মোবিলাইজ করে রাজীব গান্ধীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল বিরোধী পক্ষ, কিন্তু রাফাল নিয়ে কিন্তু রাহুল গান্ধী আন্দোলন তুলতে পারেনি। সেটা কিন্তু ওই মাত্র মিডিয়ার মধ্যে কিছুটা রেখেছে, জনগণের মধ্যে ইম্প্যাক্ট হয়নি। কিন্তু রাফালের স্ক্যাম তো আরো অনেক বড় স্ক্যাম যদি সত্যি হয়। পরে সুপ্রিম কোর্ট এটাকে করে দিল। ঠিক সেরকম ভাবে ত্রিপুরার ক্ষেত্রে দেখবো যে ত্রিপুরাতে ইস্যু আছে প্রচুর, কিন্তু ইস্যুগুলোকে ধারাবাহিক আন্দোলনের মধ্যে না নিতে পারার কারণে আসলে বিরোধী পক্ষ কিন্তু জনগণকে সেভাবে মোবিলাইজ করতে পারছে। ঠিক এই জায়গাতেই যেটার প্রভাব বিধানসভাতে তার প্রভাবই পড়ছে। একদম একদম শেষ জায়গায় রৈতুবাবু যেটা বললেন, অবশ্যই সাধারণভাবে ব্যাপক আন্দোলন যদি প্রচারে বা শুধুমাত্র প্রচারে না রেখে বাস্তবেও ধারাবাহিকভাবে যদি করে, তাহলে তার প্রভাব বিধানসভাতেও পড়ে। এটা বাস্তব। আমরা 7-এর দশকেও দেখেছি, 8-এর দশকেও দেখেছি। এই ঘটনাটা বাস্তব। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে তো অনেক দাবি দেওয়া হয়, সেই দাবি দেওয়া এখন গুরুত্ব পায় না। এখন সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আওরঙ্গজেবের অবস্থান। এটাই হচ্ছে ভারতবর্ষের মূল ইস্যু এখন। এটাই পৃথিবী তাকিয়ে আছে, এটা থেকে কি হবে, ভারতবর্ষ কতটা এগোবে পেছবে। আওরঙ্গজেবের অবস্থানের হচ্ছে আসল কথা। বেকার সমস্যা, পণ্যের মূল্যবৃদ্ধি ব্যাপক, কৃষকদের এমএসপি পাবে কি পাবে না গুরুত্বই নেই কোনো। মূল গুরুত্ব হচ্ছে আওরঙ্গজেবের সেই অবস্থান। সেটাই যদি একটা মুক্ত করা যায়, তাহলে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভ।